আপনি শুনছেন ম্যাজিক বক্স অডিও স্টোরিজ। বিষ্ণুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় আমরা আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প, নস্টালজিক সেই ভৌতিক আসরের অনুভূতি আপনার কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৫৪তম গল্প কসবার ভুতুড়ে ঘটনা। প্রতি সপ্তাহে নতুন নতুন রোমাঞ্চকর, রহস্যময়, ভৌতিক এবং আরও হরেক রকম স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন। শুরু হচ্ছে সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৫৪তম গল্প কসবার ভুতুড়ে ঘটনা। তোরা তো জানিস আমি কলকাতার বড় বাজারে ব্যবসা করেছি এক সময়। তবে এই ঘটনা সেই সময়ের নয়, তার কিছু আগেও একবার বছর দুয়েকের জন্য কলকাতায় আমি ছিলাম। আসলে সেই সময় একটা বেসরকারি অফিসে চাকরি জুটিয়েছিলাম। মাইনেপত্র মন্দ ছিল না, তাই কিছুদিনের জন্য থিতু হওয়া। যাই হোক, প্রথম দিকে একটা মেসেই থাকতাম, কিন্তু মনে ইচ্ছা ছিল নিজের মতো একটা বাড়ি ভাড়া নেওয়ার। যেমন ভাবা তেমন কাজ। খোঁজাখুঁজি করে কসবার দিকে একটা পুরনো দোতলা বাড়ির একতলার দুটো ঘর ভাড়া নিলাম। ওই বাড়ি সম্পর্কে আমার আগ্রহ তৈরি হওয়ার কারণ অবশ্য একটা আছে। লোকে বলতো ওই বাড়িটা অভিশপ্ত, পুরনো দিনের জমিদার বাড়ি। কানাঘুষো শুনেছিলাম ওই বাড়িতে নাকি অনেক মানুষ মারা গেছে। যদিও এসব কথা আমার বিশ্বাসযোগ্য মনে হতো না, তবু এসব বিষয়ে আমার আগ্রহ রয়েছে। তার উপরে ভৌতিক অপবাদের জন্য বাড়ির ভাড়া ছিল অত্যন্ত কম, ফলে এটা আমার জন্য একরকম সুযোগ বলা চলে। প্রথম কয়েকটা দিন বেশ ভালোই কাটল। দিনের বেলায় অফিস, সন্ধ্যায় বাজার করে ফেরা, রাতে রান্না করে খাওয়া, আর তারপর বই পড়া বা রেডিও শোনা। রাত গভীর হলে চারদিক একেবারে নিস্তব্ধ হয়ে যেত। কসবায় তখন এখনকার মতো এত রমরমা ছিল না। রাস্তাঘাটে লোক চলাচল কম, শুধু দূরে কুকুরের ডাক আর ঝিঝির একটানা আওয়াজ। তবে কয়েকদিন পর থেকে ধীরে ধীরে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। প্রথমে ছোট ছোট জিনিস, যেমন রাতে ঘুমানোর আগে দেখলাম আলমারির পাল্লা বন্ধ, সকালে উঠে দেখি সেটা খোলা। আবার কখনো দেখতাম টেবিলের উপরে রাখা খবরের কাগজটা মেঝেতে পড়ে আছে, অথচ বাতাসের ধাক্কায় যে পড়ে গেছে তেমন সুযোগ খুব একটা নেই। প্রথম প্রথম ভাবছিলাম আমারই ভুল হচ্ছে, হয়তো রাতে ঘুমের ঘোরে আমি ভুল দেখেছি, অথবা নিজেই কিছু করেছি, বা কোনো ইঁদুর হয়তো কাগজটা ফেলে দিচ্ছে। এভাবে কয়েকটা দিন কাটল। একদিন রাতের বেলা, সম্ভবত রাত ২টো কি ৩টে হবে, হঠাৎ ঘুম ভেঙে গেল একটা শব্দে। মনে হলো যেন কেউ দোতলার মেঝের উপরে হেঁটে বেড়াচ্ছে। পুরনো কাঠের মেঝে,
তাই হাঁটার শব্দটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমি তো প্রথমে চমকে উঠলাম। দোতলায় তো কেউ নেই, তালা দেওয়া থাকে সব সময়। তবে হাঁটছে কে? ভাবলাম হয়তো কোনো বিড়াল বা বাঁদর লাফালাফি করছে, কিন্তু শব্দটা বেশ ভারী, যেন একজন পূর্ণবয়স্ক মানুষ ধীর পায়ে হেঁটে বেড়াচ্ছে। আমি উঠে বসলাম বিছানায়, কান পেতে রইলাম। শব্দটা কিছুক্ষণ পর থেমে গেল। উপরে সিঁড়ি দিয়ে ওঠার মুখে তালা দেওয়া, ফলে উঠে দেখব সে উপায় নেই। অতএব আরও কিছুক্ষণ বসে থাকার পর আবার শুয়ে পড়লাম। কিন্তু এর পর থেকে এই ঘটনা প্রায় নিয়মিত হয়ে চলল। প্রতি রাতে নির্দিষ্ট একটা সময়ে দোতলায় হাঁটার শব্দ। কখনো আবার মনে হতো কেউ যেন গুনগুন করে গান গাইছে। এতটাই ক্ষীণ সে আওয়াজ যে স্পষ্ট করে বোঝা যায় না। আমার মনের মধ্যে একটা চাপা আশঙ্কা ভর করতে লাগলো। এই বিশ্বাস তৈরি হলো যে মানুষজন এই বাড়ি সম্পর্কে যা বলে বেড়ায় তা নেহাত মিথ্যা নয়। আমার কৌতূহল এদিকে দিন দিন বাড়ছে। এরপর আমি রাতের বেলায় একরকম জেগে থাকতে শুরু করলাম, শুধুমাত্র ওই শব্দ শোনার জন্য। যত শুনতাম ওই শব্দ, তত আমার বুকের ভিতরটা ঢিপ ঢিপ করত। কিছুই দেখতে পেতাম না, তবু আমার মনে হতো আমার আশেপাশে কিছু একটা রয়েছে। একদিন মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমি দোতলায় একবার যাব। আমায় দেখতে হবে ব্যাপারটা কি। বাড়ির মালিক অবশ্য আমায় প্রথমেই বারণ করেছিল, বলেছিল আমি যেন দোতলার ঘরে ভুলেও কখনো না যাই। জায়গাটা নাকি বিপজ্জনক। কিন্তু হলে কি হয়? কৌতূহল এমন এক অনুভূতি যাকে সহজে দমন করা যায় না। সেই রাতটা ছিল অমাবস্যা। চাঁদের অনুপস্থিতিতে রাত্রের অন্ধকার অত্যন্ত গাঢ় হয় ঠিকই, তবে সেই রাত যেন আরো বেশি অন্ধকার। দূর থেকে ভেসে আসছে ঝিঝির কলরব। কোথায় যেন একটা পেঁচা নিজের খেয়ালে মাঝে মাঝে ডেকে উঠছে। হঠাৎ করেই সেই শব্দটা শুরু হল। আমার মাথার উপরে কেউ যেন পায়চারি করে বেড়াচ্ছে। ঘরে একটা ছোট্ট আলো টিম টিম করে জ্বলছে। আচমকাই একরাশ শীতল বাতাসের স্রোত আমায় ছুঁয়ে জানালার কাছে এগিয়ে গেল। বাতাসে জানালায় ঝুলন্ত পর্দাটা দুলে উঠল, তা আমি স্পষ্ট দেখলাম। অথচ ঘরের দরজা জানালা সব বন্ধ। আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। আশ্চর্যজনকভাবে পর্দাটা বাতাসে দুলে ওঠার সঙ্গে সঙ্গে দোতলায় পায়ের শব্দটা থেমে গেছে। এরপর সব কিছু শান্ত, স্বাভাবিক। আমি আরো বেশ কিছুক্ষণ বিছানায় বসে থাকার পর একসময় শুয়ে পড়লাম।
তবে চোখে ঘুম এলো না। দিনের পর দিন এভাবে না ঘুমিয়ে কাটানো অসম্ভব। মনে মনে স্থির করলাম এর একটা সমাধান আমায় করতেই হবে, নয়তো অনিদ্রায় শরীর খারাপ হওয়া থেকে বাঁচতে এই নিরিবিলি সুন্দর বাড়িটা ছেড়ে পালানো ছাড়া আমার আর উপায় থাকবে না। পরদিন অফিস থেকে ফিরে জিনিসপত্র ঘাটাঘাটি করে একটা লোহার রড পেলাম। আমার মনের মাঝে একটা কথা প্রথম থেকেই ঘুরপাক খাচ্ছিল। হয়তো এই ভৌতিক ঘটনার পিছনের আসল কারণ লুকিয়ে আছে দোতলার ঘরে। উঁকি ঝুঁকি মেরে সিঁড়ির দিকের পরিস্থিতি যা দেখেছি তাতে মনে হয় না গত ৫-৭ বছরে উপরে কেউ পা রেখেছে। দোতলায় ওঠার সিঁড়িটা পুরোপুরি লোহার গ্রিল দিয়ে ঘেরা। প্রথমে সেই লোহার রডটা দিয়ে তালাটাকে ভাঙার চেষ্টা করলাম। পুরনো দিনের অত্যন্ত মজবুত তালা, এই ছোট্ট রড দিয়ে ভাঙা অসম্ভব। কিছুটা নিরাশ হলাম। ফিরে আসবো ভাবছি, ঠিক এমন সময় হঠাৎই চোখে পড়ল লোহার গ্রিলের নিচে সিঁড়ির রেলিংয়ের একটা অংশ আলগা হয়ে আছে। হাত দিয়ে বুঝতে পারলাম সেটার পরিস্থিতি অত্যন্ত খারাপ। একটু টানাটানি করলেই ভেঙে যাবে। তাই হলো। আহামরি নয়, তবে তার ফলে যে ছোট্ট ফাঁক সৃষ্টি হয়েছে তা দিয়ে কষ্টে সৃষ্টে হলেও গলে দোতলায় ওঠা যাবে। আমার হৃৎপিণ্ডের স্পন্দন আমি স্পষ্ট অনুভব করতে পারছি। এটাই সুযোগ। আমি নিজের টর্চ আর লোহার রডটা নিয়ে সেই ছোট্ট ফাঁক গলে ঢুকে পড়লাম। তারপর ধুলোর পুরু আস্তরণ জমা সিঁড়ি বেয়ে উঠে এলাম দোতলায়। পুরনো কাঠের সিঁড়িগুলো মচমচ করছিল আমার ভারে। দোতলায় পৌঁছে দেখি ঘরগুলো ধুলো আর মাকড়সার জালে ভরা। আসবাবপত্র বলতে কিছু ভাঙা সিন্দুক আর কয়েকটা পুরনো কাঠের বাক্স। টর্চের আলো ফেলে সব ভালো করে দেখতে লাগলাম। কোনো কিছুই অস্বাভাবিক মনে হলো না। কিন্তু হঠাৎই একটা ঘরে চোখ আটকে গেল। ঘরের এক কোণে একটা পুরনো ভাঙা আয়না। আয়নার কাঁচ ঘোলা হয়ে গেছে, কিন্তু তার ভিতরের ছবিটা অত্যন্ত স্পষ্ট। আমি আয়নার দিকে এগিয়ে গেলাম। টর্চের আলো ফেলতে দেখলাম আয়নার ঠিক মাঝখানে একটা হাতের ছাপ। ছোট্ট একটা হাত, যেন আয়নার ভিতরের দিক থেকে হাত দিয়ে ছাপ দিয়েছে। আমার শরীর জুড়ে শীতল শিহরণ অনুভব করলাম। দোতলার এই ঘর তো বহু বছর যাবৎ বন্ধ। তাহলে এই হাতের ছাপটা কার? আমি আয়নাটা ছুঁয়ে দেখলাম। ঠান্ডা বরফের মতো। হাতের ছাপটা প্রথম দেখাতেই মনে হয়েছে টাটকা।
আমার শির দ্বারা বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। মনে হলো যেন অদৃশ্য কেউ আমার পাশেই দাঁড়িয়ে আছে। আমি দ্রুত সে ঘর থেকে বেরিয়ে এলাম, আর তখনই শুনলাম সেই পায়ের শব্দ, স্পষ্ট পায়ের শব্দ। এবার যেন আরো কাছে। মনে হলো কেউ যেন আমার ঠিক পিছনে পিছনে আসছে। আমি আতঙ্কিত হয়ে বলে উঠলাম, কে কে ওখানে? আমার গলার আওয়াজ ঘরের ভিতরে প্রতিধ্বনিত হল, কিন্তু কোনো উত্তর এলো না। পায়ের শব্দটাও হঠাৎই থমকে গেল। আমি আর সেখানে অপেক্ষা করলাম না। দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলাম। নিচে নেমে কোনো রকমে সেই ছোট্ট ফাঁক দিয়ে গলে বাইরে বেরিয়ে সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমার হাত পা কাঁপছিল। আয়নার সেই হাতের ছাপ আর অদৃশ্য পায়ের শব্দ সব মিলিয়ে আমার মনে এক আতঙ্ক তৈরি হয়েছিল সেই সময়। নিশ্চিত এই বাড়িতে কিছু একটা রয়েছে, এবং সেটা শুভ কিছু একদমই নয়। সেই রাতে আরো এক ঘটনা ঘটল। কিছুতেই ঘুম আসছিল না। বিছানায় এপাশ ওপাশ করতে করতে যখন ভাবছি কিভাবে এই রহস্যের সমাধান করব, আর মনের ভিতরে তালগোল পাকাচ্ছে কৌতূহল, ঠিক সেই সময় কানে ভেসে এলো একটা ফিসফিসানি শব্দ, যেন বাতাসে মিলে মিশে আছে। স্পষ্ট কিছু বুঝতে পারলাম না, তবু মনে হলো ওটা কারো কণ্ঠস্বর। পরদিন সকালে ঘুম ভাঙতেই মনে হলো একটা দুঃস্বপ্ন দেখেছি গত রাতে, কিন্তু আয়নার হাতের ছাপ আর অদৃশ্য পায়ের শব্দগুলো এতটাই স্পষ্ট যে অবিশ্বাস্য মনে হলেও বিশ্বাস করা ছাড়া কোনো উপায় নেই। এতদিনে আমার জেদ চেপে গেছে। এই রহস্যের কিনারা আমাকে করতেই হবে। শেষমেশ অফিস থেকে ছুটি নিলাম। সারাটা দিন দোতলায় পড়ে থাকা জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করলাম। পুরনো সিন্দুকগুলো ভাঙা, ভেতরে কিছুই নেই। ভাঙা আলমারিগুলো খালি। হতাশ হয়ে যখন ফিরে আসছি, তখনই চোখে পড়ল একটা পুরনো ফটো অ্যালবাম, ধুলো আর মাকড়সার জালে ঢাকা। আমি যত্ন করে সেটা তুলে নিলাম। নিচে নেমে আমার নিজের ঘরে এসে অ্যালবামটা খুললাম। ভিতরের ছবিগুলো সব সাদা কালো, অনেক দিনের পুরনো। প্রথম কয়েকটা ছবিতে দেখা গেল একটা সুখী পরিবার, একজন ভদ্রলোক, তার স্ত্রী আর একটা ছোট মেয়ে। মেয়েটাকে দেখে আমার বুকের ভিতর কেমন যেন একটা মোচড় দিয়ে উঠল। আয়নার হাতের ছাপটা যেন এই মেয়েটারই হাতের ছাপের মতো মনে হলো। ছবির নিচের তারিখগুলো দেখলাম,
প্রায় 50-60 বছর আগের ছবি। আমি ছবিগুলো উল্টাতে লাগলাম। এর পরের ছবিগুলোতে মেয়েটাকে আরো একটু বড় দেখাচ্ছে, খেলাধুলা করছে, হাসছে। তার পরের ছবিতে দেখা গেল ভদ্রলোক আর তার স্ত্রী যেন কিছুটা মন মরা। শেষ কয়েকটা ছবিতে মেয়েটাকে আর দেখা গেল না, শুধু ভদ্রলোক আর তার স্ত্রী। তাদের মুখে বিষাদের ছাপ। অ্যালবামটা এখানেই শেষ হয়েছে। জানি না কেন আমার মনে হলো এই মেয়েটির সঙ্গে এই বাড়ির রহস্যের কোনো সম্পর্ক আছে। হয়তো এই বাড়িতেই তার কিছু ঘটেছিল, কিন্তু কি ঘটেছিল? আমি যখন ছবিগুলো দেখছিলাম তখন হঠাৎই একটা পুরনো পাতলা ডায়েরি আমার কোলের উপরে পড়ল। হয়তো অ্যালবামের সঙ্গেই ছিল, আমি খেয়াল করিনি। ডায়েরিটা ছেঁড়া, হলুদ হয়ে গেছে, অনেক পৃষ্ঠা নেই। আমি ডায়েরিটা খুললাম। হাতের লেখা অস্পষ্ট, কিন্তু পড়তে পারছিলাম। পড়ে যা আন্দাজ করলাম তাতে মনে হলো ওই অ্যালবামের ছবিতে দেখলাম যে ভদ্রলোককে, তার হাতেই লেখা এই ডায়েরি। নিজের পরিবারের বিভিন্ন ঘটনা যত্ন করে লিখেছেন। পড়তে পড়তে একদম শেষে একটা জায়গায় চোখ আটকে গেল। সেখানে লেখা, আজ আমাদের মায়া চলে গেল, এই বাড়িটা ওকে কেড়ে নিয়েছে, আমরা আর এখানে থাকতে পারবো না। মায়া, তার মানে মেয়েটির নাম ছিল মায়া। আমার বুকটা ধক করে উঠল। তাহলে আয়নার হাতের ছাপ আর অদৃশ্য পায়ের শব্দগুলো কি মায়ারই? সে কি এখনো এই বাড়িতেই আছে? তার আত্মা কি এই বাড়িতেই ঘুরে বেড়াচ্ছে? আমার মনে একটা গভীর বিষাদ নেমে এলো। একটা ছোট্ট মেয়ের অকাল মৃত্যু, তার পরিবারের যন্ত্রণার অনুভূতি আমার মনকে আচ্ছন্ন করল। সেদিন রাতে যখন ঘুমাতে গেলাম তখন আর আমার মনে অতিলৌকিক অনুভূতি ছিল না, ভয় ছিল না, বরং মায়ার জন্য একটা অদ্ভুত মায়া অনুভব করছিলাম। হয়তো সে একা এই বাড়িতে আজও বন্দী। হয়তো সে তার যন্ত্রণার কথা কাউকে বলতে চায়। আমি বিছানায় শুয়ে মনে মনে মায়ার কথাই ভাবছিলাম। হঠাৎই ঘরের ভিতরে শীতল বাতাস অনুভব করলাম। মনে হলো মায়া হয়তো আমার পাশেই আছে। সে তার যন্ত্রণার কথা আমায় বলতে চাইছে। ধীরে ধীরে আমি ঘুমের অতলে তলিয়ে গেলাম। আর আমার মনে হলো মায়া যেন ফিস ফিস করে কিছু একটা বলছে।
সে রাতে স্বপ্নে দেখলাম আমি সেই পুরনো বাড়ির দোতলায় দাঁড়িয়ে আছি। চারদিক অন্ধকার, কিন্তু আবছা আলোয় দেখতে পাচ্ছি একটা ছোট্ট মেয়ে জানালার পাশে দাঁড়িয়ে কাঁদছে। তার চুলগুলো এলোমেলো, পরনে পুরনো দিনের একটা ফ্রক। আমি এগিয়ে গিয়ে তাকে ডাকলাম, মায়া। মেয়েটা আমার দিকে তাকালো, তার চোখগুলো জলে ভরা, কিন্তু তাতে কোনো ভয় ছিল না। ছিল এক গভীর বিষাদ। সে কিছু বলল না, শুধু তার ছোট হাতটা তুলে জানালার বাইরে কিছু একটা দেখালো। আমিও জানালার বাইরে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না, শুধু ঘন অন্ধকার। মায়া আবার আমার দিকে তাকালো, আর তার চোখে যেন একটা অনুরোধের ভাষা। এরপরেই সে হঠাৎই মিলিয়ে গেল অন্ধকারে। আর সঙ্গে সঙ্গে ঘুম ভাঙল আমার। ঘড়িতে দেখলাম ভোর 4টে বাজে। স্বপ্নটা এতটাই স্পষ্ট ছিল যে মনে হচ্ছিল যেন এক্ষুনি ঘটে গেল। মায়ার সেই বিষণ্ণ মুখ আর তার হাতের ইশারাটা আমার মনে স্পষ্ট গেঁথে আছে। জানালা দিয়ে সে কি দেখাতে চেয়েছিল? বাইরে তো কিছুই ছিল না। সকালে কি মনে হতে সেই ডায়েরিটা নিয়ে আবার বসলাম। এবার আরো মনোযোগ দিয়ে প্রতিটি শব্দ খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিলাম। ডায়েরির একেবারে শেষ পৃষ্ঠায়, যেখানে মায়ার মৃত্যুর কথা লেখা ছিল, সেখানে একটা অস্পষ্ট ছবি চোখে পড়ল। আগের বার পড়ার সময় মৃত্যু সংবাদের পর আর কিছু দেখার মতো রুচি ছিল না। তাছাড়া ছবিটা খুবই অস্পষ্ট। একটা বেশ বড় গাছ, গাছের ঝুড়ি নেমে রয়েছে, সম্ভবত বট গাছ। তার নিচে একটা কুয়ো। জানি না কেন মনে হলো এই ছবিটার মধ্যে কোনো সংকেত লুকিয়ে আছে। আমি বাড়ি থেকে বেরিয়ে আশেপাশে খুঁজতে লাগলাম। এই ধরনের পুরনো আমলের বেশিরভাগ বাড়ির উঠোনেই একসময় কুয়ো ছিল। এই বাড়ির উঠোনে তেমন কিছুই দেখতে পেলাম না, কিন্তু বাড়ির পিছন দিকে একটা ছোট বাগান মতো জায়গা ছিল, যেখানে অনেক আগাছা জমে আছে। আমি সেই দিকে গেলাম। পিছনে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার চোখ আটকে গেল। সেখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল বট গাছ, কিন্তু সেরকম কোনো কুয়ো চোখে পড়ছে না। জঙ্গল আগাছা পেরিয়ে বট গাছের কাছে গিয়ে ঝোপঝাড় নাড়াচাড়া করতে করতে খুঁজে পেলাম একটা পুরনো কুয়োর মুখ। কুয়োর ভিতরটা লতা পাতা আর আবর্জনায় ভরা। সময়ের সঙ্গে সঙ্গে সেই সাজানো সৌন্দর্য হারিয়ে গেছে, কিন্তু ওই বটগাছ আর এই কুয়ো সব মিলিয়ে
দৃশ্যটা সম্পূর্ণ মিলে যায় ডায়েরির ছবির সঙ্গে। সেই মুহূর্তে আমার বুকের ভিতর উত্তেজনা আর ভয় দুটোই একসঙ্গে কাজ করছিল। তাকিয়ে দেখলাম গত রাতে স্বপ্নে যে জানালার সামনে মায়া দাঁড়িয়েছিল, এখান থেকে সোজাসুজি সেই জানালাটা দেখা যায়। তাহলে কি মায়া এই জায়গাতেই কিছু দেখাতে চেয়েছিল? কিন্তু কি এই কুয়ো আর বট গাছের সঙ্গে তার মৃত্যুর কি কোনো সম্পর্ক আছে? আমি কুয়োর ভিতরে উঁকি দিলাম। ভিতরে কি আছে তা বোঝার উপায় নেই। আমার মনে হাজারো প্রশ্ন ভিড় করতে লাগল। আমি জঙ্গলের উপরে কুয়োর পাশেই বসে পড়লাম। আমার মনে হলো মায়া যেন আমার আশেপাশেই আছে। সে যেন আমায় কিছু বলতে চাইছে। আমি ফিসফিস করে বললাম, মায়া, তুমি কি আমাকে কিছু বলতে চাও? হঠাৎই একরাশ ঠান্ডা বাতাস আমার গা ছুঁয়ে গেল, আর সেই মুহূর্তে আমার মাথার ভিতরে একটা দৃশ্য ভেসে উঠল। আমি দেখলাম মায়া কুয়োর কাছে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা ছোট্ট পুতুল, আর তার পাশে দাঁড়িয়ে আছে যে, সে আমার পরিচিত, আমার অফিসেরই এক সহকর্মী, যে এই এলাকারই বাসিন্দা। আর সে মায়াকে ঠেলে কুয়োর ভিতরে ফেলে দিচ্ছে। আমার গা শিরশির করে উঠল। এ কি সম্ভব? আমার সহকর্মী, কিন্তু সে তো আমার চেয়েও বয়সে ছোট। তার বয়স হয়তো বড়জোর ৩৫। তাহলে এই ঘটনা কিভাবে সম্ভব? তবে কি এই দৃশ্য তার পূর্বজন্মের? আমার সমস্ত শরীর কেঁপে উঠল। এখন আর আমার মনে কোনো ভয় নেই। আছে শুধু প্রবল রাগ আর প্রতিশোধের স্পৃহা। মায়ার মৃত্যুর পিছনে একটা গভীর রহস্য লুকিয়ে আছে, আর সেই রহস্যের কিনারা আমাকেই করতে হবে। আমি আমার সেই সহকর্মীর কথা ভাবতে লাগলাম। তার হাবভাব, তার এই এলাকার সঙ্গে সম্পর্ক, সব কিছু যেন নতুন করে চোখের সামনে ভেসে উঠল। আমি দ্রুত বাড়ির ভিতরে ফিরে এলাম। এই রহস্যের সমাধান না করে আমি এই বাড়ি থেকে এক পাও নড়ব না। আমি সিদ্ধান্ত নিলাম এর শেষ দেখে ছাড়ব। আমার সেই সহকর্মী, তার নাম অবিনাশ। অবিনাশের সাথে মায়ার কি সম্পর্ক থাকতে পারে? আর কেনই বা সে মায়াকে কুয়োর ভিতরে ফেলে দেবে? আমি অবিনাশের সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করলাম। অফিসের পুরনো ফাইল ঘাঁটতে গিয়ে জানতে পারলাম অবিনাশের পূর্বপুরুষরা এই কসবাতেই থাকত। ওর ঠাকুরদা ছিল এই এলাকার একজন পরিচিত ধনবান ব্যক্তি। এ অঞ্চলে ঘুরে
বিভিন্ন পুরনো লোকজনের সঙ্গে কথাবার্তা বলে আরো অনেক রকম তথ্য জানতে পারলাম ও ঠাকুরদার সঙ্গে মায়ার পরিবারের একটা পুরনো শত্রুতা ছিল, জমি জমা সংক্রান্ত বিবাদ। আরো জানা গেল মায়ার বাবা নাকি অবিনাশের ঠাকুরদার বিরুদ্ধে একটা মামলা করেছিলেন এবং সেই মামলায় মায়ার বাবা জিতেও গিয়েছিলেন। এর কিছুদিন পরেই মায়ার মৃত্যু হয়। সবকিছু যেন একটা সুতোয় বাঁধা পড়ছিল। এর মাঝে আরো একটা বিষয় ঘটেছে। অবিনাশকে প্রথম দিকে খুব হাসি খুশি প্রাণোচ্ছল দেখেছি। সম্প্রতি কয়েকদিন ধরে ওর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি। কাজে অমনোযোগী হয়ে পড়া, হাবভাবে অস্বাভাবিক পরিবর্তন, এসব খুব প্রকটভাবে আমার চোখে ধরা পড়ছে। আমার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করল। সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছিল এই রহস্যের সমাধান অবিনাশের কাছেই পাওয়া যাবে। কিন্তু কিভাবে সেই সত্যের সন্ধান পাব? আমার কাছে তো শুধু ওই স্বপ্ন আর কিছু অস্পষ্ট তথ্য ছাড়া আর কিছুই নেই। স্বপ্নের কথা বললে কেই বা বিশ্বাস করবে? এরপর থেকে আমি অবিনাশের উপরে নজর রাখতে শুরু করলাম। সে অফিস থেকে বের হলে তার পিছু নিতাম, তার গতিবিধি লক্ষ্য করতাম। কয়েকদিন পর বুঝলাম অবিনাশ প্রায়ই আমার সেই পুরনো জমিদার বাড়ির আশপাশ দিয়ে ঘুরঘুর করে, বিশেষ করে রাতের বেলায়। তার চোখে মুখে একটা চাপা ভয় আর অস্বস্তি লক্ষ্য করলাম। আমার সন্দেহ আরো দৃঢ় হল। একদিন রাতে অবিনাশ যখন জমিদার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, তখন আমি হঠাৎ তার সামনে এসে দাঁড়ালাম। সে আমাকে দেখে চমকে উঠল। তার চোখে ভয় স্পষ্ট। কি ব্যাপার অবিনাশ, এত রাতে এই দিকে কি করছো? আমি শান্ত গলায় জিজ্ঞাসা করলাম। অবিনাশ ঘাবড়ে গিয়ে বলল, হ্যাঁ, কই কিছু না তো, এমনি একটু হাঁটছিলাম। হাঁটছিলে? আমি তার দিকে এক পা এগিয়ে গেলাম। নাকি অন্য কিছু? আমার প্রশ্ন শুনে অবিনাশের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে পিছন ঘুরে চলে যাওয়ার চেষ্টা করল, কিন্তু আমি তার পথ আগলে দাঁড়ালাম। মায়ার কথা মনে আছে তোমার? আমার মুখে মায়ার নাম শুনে অবিনাশের চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। সে আমার দিকে ভয়ে ভয়ে তাকালো। তার মুখের রং পাল্টে গেছে। আমি জানি অবিনাশ, আমি সব জানি। মায়া আমাকে সব দেখিয়েছে। আমি ধীর অথচ দৃঢ় কণ্ঠে বললাম। আমার কথা শুনে অবিনাশের সমস্ত শরীর যেন অবশ হয়ে গেল। সে অস্বস্তি মাখা কণ্ঠে বলল, না না, আমি কিছুই জানি না। তার কণ্ঠে ভয়। আমি বুঝলাম আমি ঠিক পথেই আছি। মায়ার আত্মা আমাকে ঠিক পথেই পরিচালনা করছে। মায়া যেন সব সময় আমার আশেপাশেই আছে। এখন তার বিষণ্ণ চোখে যেন এক নতুন আশার আলো। এবার সত্যের মুখোমুখি হওয়ার পালা। বলো অবিনাশ, কি হয়েছিল মায়ার সঙ্গে?
কেন তোমরা ওকে মেরে ফেললে? আমার কণ্ঠস্বরে কোনো দ্বিধা ছিল না, শুধু সত্য জানার তীব্র দৃঢ়তা। অবিনাশ প্রথমে কিছুই বলতে চাইল না। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আমি তার কাঁধে হাত রাখলাম। মায়া আমাকে সব দেখিয়েছে অবিনাশ, তোমার আর লুকানোর কিছু নেই। আমার কথা শুনে অবিনাশ কেঁদে ফেলল। তার মুখ থেকে বেরিয়ে আসতে লাগলো সেই অন্ধকার দিনের বিভৎস সত্য। আমার ঠাকুরদা, তিনি মায়ার বাবার সম্পত্তির কিছু অংশ জাল কাগজপত্র দিয়ে জোর করে নিজের নামে লিখিয়ে নিতে চেয়েছিলেন। মায়ার বাবা কিছুতেই রাজি হয়নি। তিনি মামলা করেন এবং জিতেও যান। আমার ঠাকুরদা ছিলেন অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ একজন মানুষ। এই পরাজয় তিনি মেনে নিতে পারেননি। অবিনাশ দম নিল, তার শরীর কাঁপছিল। সেদিন মায়া কুয়োর পাশে খেলছিল, আর আমার ঠাকুরদা ঠিক সেই সময় তাকে ঠেলে কুয়োতে ফেলে দেয়। জলে ডুবে মায়া মারা যায়। এই পাশবিক প্রতিহিংসার কথা শুনে আমার বুক কেঁপে উঠল। অবিনাশের ঠাকুরদা এক নিরীহ শিশুকে নির্মমভাবে হত্যা করেছিল। কিন্তু কেন? ওইটুকু বাচ্চা কি দোষ করেছিল? তিনি ভেবেছিলেন মায়াকে সরিয়ে দিলে তার বাবা দুর্বল হয়ে যাবেন আর সম্পত্তিও সহজেই হাতাতে পারবেন। এই ঘটনার পর মায়ের বাবা মাও এই বাড়ি ছেড়ে চলে যান। আমার সমস্ত শরীর রাগে আর ঘৃণায় রিরি করে উঠল। একটা নিষ্পাপ শিশুকে এমন নির্মমভাবে হত্যা, আর সেই পাপের বোঝা বয়ে বেড়াচ্ছে অবিনাশ। আমি অবিনাশকে শক্ত করে ধরলাম। তুমি এসব কথা জানলে কি করে? আমার ঠাকুরদা যখন মারা যায় তখন আমার বয়স খুবই কম। সারা জীবন ভোর করে চলা পাপে যে ঠাকুরদার করা পূর্ণ হয়েছে, এই কথা হয়তো তিনি মৃত্যুর আগেই বুঝতে পেরেছিলেন। আর তাই মৃত্যুর 2 দিন আগে আমাকে ডেকে পাশে বসিয়ে সব কথা আমার কাছে স্বীকার করেছিলেন, আর সেই সঙ্গে শপথ করিয়েছিলেন যেন আমি সে কথা কাউকে কোনো দিনও না বলি। আমার তখন বয়স কম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেসব কথা একরকম ভুলেই গিয়েছিলাম। দিন কয়েক আগে থেকে ক্রমাগত রাতে আমি স্বপ্ন দেখতে থাকি। বারবার সেই একই দৃশ্য। আমার ঠাকুরদা তিনি নিজে হাতে মায়াকে ঠেলে কুয়োয় ফেলে দিচ্ছেন। আমার চোখের সামনে সব সময় মায়ের ওই নিষ্পাপ মুখটা ভাসছে। আমি সহ্য করতে পারছি না। বিশ্বাস করুন, আমি পারছি না। অথচ আমি তো কোনো পাপ করিনি। আমি এই যন্ত্রণা থেকে মুক্তি চাই। তাই এখন এই রাতের অন্ধকারে আসি আমি। যদি একবার মায়া দেখা দেয় তাহলে ওর কাছে আমি ক্ষমা চাইব। ওর কাছে। বলতে বলতে অবিনাশ কান্নায় ভেঙে পড়ল। আমি বললাম, অবিনাশ, মায়া চায় সত্যের উদ্ঘাটন। তার অতৃপ্ত আত্মা মুক্তি পেলে তুমিও শান্তি পাবে। আমি যা বলবো করবে? বলুন। আমার সঙ্গে চলো। বলে তাকে সঙ্গে করে গেলাম সেই বট গাছের নিচে কুয়োর কাছে। অবিনাশ, এই কুয়োতেই মৃত্যু হয়েছিল মায়ার। এখানেই বন্দী হয়ে আছে তার আত্মা। তোমার মনে যা কিছু অনুশোচনা আছে সব স্বীকার করো। এছাড়া আর কোনো উপায় আমার জানা নেই। আইন অপরাধীকে শাস্তি দিতে পারবে না, কারণ তার মৃত্যু হয়েছে। একমাত্র মায়ার ক্ষমা তোমায় মুক্ত করতে পারে।
অবিনাশ সজল চোখে কুয়োর সামনে হাঁটু ভেঙে বসে পড়ল। স্বীকারোক্তি তার শব্দে ছিল না, ছিল চোখের জলে। কয়েক মুহূর্ত পরে অবাক চোখে দেখলাম ওই পরিত্যক্ত কুয়ো থেকে এক শুভ্র ধোঁয়াটে মূর্তি উঠে এলো। চিনতে পারলাম মায়ার সেই নির্মল মুখখানা। তার মুখে লেগে থাকা বিষাদের ছায়া এখন আর নেই, তার বদলে লেগে আছে পরিতৃপ্তির অভিব্যক্তি। দেখতে দেখতে রাতের সেই নিকষ অন্ধকারে মায়ার নিষ্পাপ আত্মা মিলিয়ে গেল। সেই রাতে যখন নিজের ঘরে এলাম, তখন বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। অনুভব করলাম এই বাড়ির ভিতরের বাতাস এতদিন যেমন বিষাদের ভারে ভারী হয়েছিল, এখন আর তেমনটা নেই। আর দোতলার সেই পরিচিত পায়ের শব্দ, যা এতদিন আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল, সেটাও আজ আর শোনা গেল না। শুধু কিছুটা মৃদু স্নিগ্ধ বাতাস বয়ে গেল আমার আশেপাশে, যেন মায়া আমায় জানিয়ে গেল তার মুক্তির কথা। শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ৫৪তম গল্প কসবার ভুতুড়ে ঘটনা। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সোমা, শুভদীপ এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। প্রতি সপ্তাহের নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না।